আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনা এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টারের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন। এর আগে একবার দিয়েছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে, এবার দিয়েছেন সরাসরি রয়টারের সঙ্গে। এবং সম্ভবত এটাই শেখ হাসিনার প্রথম কোনো সরাসরি ইন্টারভিউ, কারণ এনডিটিভির ইন্টারভিউটা ছিল লিখিত আকারে। এনডিটিভি লিখিতভাবে প্রশ্ন পাঠিয়েছিলেন ইমেইলের মাধ্যমে, উনি ইমেইলের মাধ্যমে উত্তর দিয়েছেন। এখন সেই উত্তরগুলো উনি দিয়েছেন না ওনার হয়ে কেউ লিখে দিয়েছেন, এটা বলা বড় কঠিন, কারণ এটা দৃশ্যমান নয়। কিন্তু এক্ষেত্রে তাই হয়নি। এক্ষেত্রে রয়টার্সের আপনার ইন্ডিয়াতে তাদের যে রাজনীতির বিষয়ক যে এডিটর মিস্টার কৃষ্ণা এন দাস, খুব বড় একজন সাংবাদিক এবং উনি বাংলাদেশ সম্পর্কেও বেশ অভিজ্ঞ। বাংলাদেশে এর আগে 2018 সালে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে উনি রিপোর্ট করেছেন, এবং বাংলাদেশ ব্যাংকের যে টাকা ডলার রিজার্ভ লুট হয়েছিল, চুরি হয়েছে, সেটা নিয়েও ওনার গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল। এই কৃষ্ণা এন দাস ওনার সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত, মানে সম্ভবত বৃহস্পতিবার রাত 12টার আগে পাচ্ছে হবে, এরকম 5-10 মিনিট আগে, যেটা নাকি শুক্রবার পর্যন্ত যে ঠেকেছিল। প্রায় 1 ঘন্টারও বেশি সময়ের একটা ইন্টারভিউ টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে ওনার হয়েছে। এবং সেই ইন্টারভিউয়ে শেখ হাসিনা এবার স্পষ্ট করেই বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন। এবার একটু বাড়তি বলেছেন যে উনি একা ফিরছেন তা বলেননি, উনি বলেছেন ওনার দলের যারা সিনিয়র সহকর্মী আছেন, মানে কেন্দ্রীয় পর্যায়ে যারা নাকি সিনিয়র লিডার আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে উনি ফিরবেন। এবং উনি ফিরবেন সারেন্ডার করার জন্য, মানে ওনাদের বিরুদ্ধে যে হুলিয়া আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, তারই প্রেক্ষিতে ওনারা নিজে থেকেই দেশে ফিরে আইনের হাতে নিজেদেরকে সোপর্দ করবেন। এটা কিন্তু একটা বড় ঘোষণা, মাথায় রাখবেন যে এর আগে কখনো এরকম হয়নি। এর আগে কখনো কোনো পলিটিক্যাল লিডার বলেনি যে আমি এভাবে দেশে ফিরতে চাই। মানে যারা এর আগে পালিয়ে গিয়েছিল বিভিন্নভাবে, নানাভাবে পালিয়ে গিয়েছিল অনেকেই, কিন্তু কেউ কিন্তু বলেনি আমি দেশে ফিরে আসতে চাই। এই প্রথমবার, আগে একবার শুনলাম শেখ হাসিনাই বলেছিলেন, এখন আবার শুনলাম এবার একটা আন্তর্জাতিক মিডিয়ার কাছে উনি বললেন যে উনি দেশে ফিরে যাবেন এবং সেটা ডিসেম্বরের মধ্যেই যাবেন। এখন যে উনি কিন্তু বলেছেন উনি আন্দোলন করবেন না, উনি বলেছেন উনি সারেন্ডার করবেন এবং আইনের অনুযায়ী চলবে। এবং ওনাকে বলা হয়েছিল আপনি গেলে কী হবে, উনি বলেছেন যে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে, উনি এটাও বলেছেন। মাথায় রাখবেন শেখ হাসিনার বয়স কিন্তু এখন 78 বছর। কাজেই শেখ হাসিনার যদি সাহস থাকে এই বয়সে এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়াটা যে কতটা রাজনৈতিক সুদূর প্রসারী সিদ্ধান্তের ব্যাপার, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে কি হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তিনি কেন ফিরে আসতে চান উনি সেটাও বলেছেন। উনি বলেছেন যে আমি জানি যে আমার মৃত্যু হতে পারে, তাও আমি যাব, কারণ আমার দলের নেতাকর্মীরা দেশের মধ্যে প্রচণ্ড চাপের মুখে আছে। কাজে সেই চাপটাকে উনি করার জন্য আসবেন। এবং উনি বলেছেন যদি আমার মৃত্যু আসে, আমি চাই যে আমার মৃত্যু যেন আমার দেশের মাটিতে হয়, যেখানে আমার পিতামাতা, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে এবং তারা এই যে মাটিতে শুয়ে আছে সেই মাটিতেই যে আমি মরতে চাই। এবং উনি আরও বলেছেন যে উনি যে আসছেন, অনেকে এটা গত কয়েকদিন ধরে বলা বলি করছিল যে উনি যে আসছেন উনি কি বিদেশের অন্য কোনো দেশের কোনো শক্তির সঙ্গে, কোনো সরকারের সঙ্গে আলোচনা করে আসছেন। এটা আমারও ধারণা ছিল যে উনি আসলে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে আলাপ আলোচনা করে আসবেন, বাট উনি স্পষ্ট করেছেন যে তার এই ফেরার বিষয়ে বিদেশের কোনো সরকারের সঙ্গে তার কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি। দেখুন উনি কিন্তু একদম খুব ঝানু রাজনীতিবিদ এবং উনি এই রাজনীতির কথাটাও কিন্তু উনি বলেছেন। উনি বলেছেন যে আমি ন্যায় বিচারে বিশ্বাস করি, আমি মনে করি একবার যখন এই বিচার কাজ শুরু হবে জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই আদালত কতটা পক্ষপাত দুষ্ট
এবং আমি এটা প্রমাণ করতে চাই। মানে উনি এই যে আদালত ওনার বিচার হচ্ছে, সে আদালত আসলে পক্ষপাত দুষ্ট কিংবা পক্ষপাত দুষ্ট নয়, এই জিনিসটা উনি প্রমাণ করতে চাচ্ছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে পালিয়ে গেলেন কেন, আপনি যদি এখন ফিরতেই চাচ্ছেন তো তখন থাকলেন না কেন? উনি যেটা বলেছেন যে জবাবটা সেটা হলো, আমি যে পালিয়ে গিয়েছিলাম তখন আমার জীবন আসলে হুমকির মুখে পড়ে গিয়েছিল, কারণ এই মব অথবা বিশাল একটা জনগোষ্ঠী অথবা ক্রাউড যাই বলেন না কেন, সেটা তার বাসভবনের দিকে যাচ্ছিল, এই জন্য উনি পালিয়ে গিয়েছিলেন, এটা উনি স্বীকার করেছেন। তবে উনি আবার এই কথাটাও বলেছেন যে একটা সরকার যখন লম্বা সময় ধরে ক্ষমতায় থাকে ভুলভ্রান্তি হতে পারে, কোনো সরকারি ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয়। তবে একটা সরকারের ভালো বা মন্দ, সঠিক বা ভুল, এর বিচারের ক্ষমতা একমাত্র জনগণের। আমি এটা জনগণের হাতেই ছেড়ে দিতে চাই। তার মানেটা কী দাঁড়াচ্ছে? এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা নিয়েও কিন্তু উনি প্রশ্ন তুলেছেন। উনি বলেছেন যে তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করবে, আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে সাসপেন্ড করলো? যদি আমরা খারাপ কিছু করে থাকি সেটা জনগণই সিদ্ধান্ত দেবে। দেখুন, আমার কাছে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে আমি নিজেও বহুবার বলেছি, কিন্তু এই যে নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এটা কিন্তু আওয়ামী লীগকে একটা এক্সট্রা মাইলেজ দিয়েছে। এটা আমি বলেছি এবং আমি এটা মনেও করি যে এটা করে সরকার ভুল করেছে। অন্তর্বর্তীকালীন সরকার করেছিল তাদের ব্যাপার, কিন্তু আওয়ামী লীগ কেন এটাকে, সম্ভবত আওয়ামী লীগের কাজটা করেছে জামাত এবং এনসিপির ভয়ে, কিন্তু এটা সরকারকে আমি মনে করি ক্ষতিগ্রস্ত করেছে। তারা জনগণের উপর আস্থা রাখতে পারেনি। এনসিপি এবং জামাত আস্থা রাখতে পারবে না, এটা স্বাভাবিক। তারা আস্থা রাখে, তারা জানে তাদের অবস্থানটা কোথায়, তারা গাইড জুড়ে করতে চায়। কিন্তু বিএনপি কেন এই কাজটা করতে গেল? এই কাজটা বিএনপির ঠিক হয়েছে বলে আমি মনে করি না। বিএনপি হয়তো এটাকে আদালতের মাধ্যমে সমাধান করতে চেয়েছি, সেটাও একটা ভালো পদ্ধতি আমি মনে করি, একটা ভালো বিকল্প, কিন্তু সেই কাজটাও বিএনপির উচিত হবে না ঝুলিয়ে রাখা। কিন্তু তারও চেয়ে বড় কথা, আদালত এটা নেওয়ারই কোনো দরকার ছিল না। আমি কালকে একটা বলেছি, যদি আপনি মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান, তাহলে জামাতকে আপনি কেন ছাড় দিবেন? তাহলে জামাতেরও মানবতা বিরোধী, জামাতও তাহলে ওখানে যে সব পরিষ্কার হয়ে ওখানে ক্লিন চিট নিয়ে আসুক, জামাতকেও নিয়ে যান, জামাত প্রমাণ করুক যে তারা মানবতা বিরোধী অপরাধ করে নাই, তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। যদি আওয়ামী লীগকে নিতে পারেন, জামাতকে নিচ্ছেন না কেন? এই প্রশ্নটা কিন্তু উঠবে। এখন আপনি বলবেন যে আওয়ামী লীগকে তো সরকার নেয় নাই, কেউ একজন মামলা করেছিল। হ্যাঁ, এই মামলাটা কে করেছিল বলেন তো? এই মামলাটা করেছিলেন মিস্টার ববি হাজ্জাজ, এনডিএমের যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং যিনি এখন এই সরকারের একজন মন্ত্রী, এবং উনি ধানের শীষ প্রতীক নিয়ে মন্ত্রী হয়েছেন, মানে উনি বিএনপিতে জয়েন করেছেন। তাহলে আপনার লোকে তো এই মামলা করছে, কিন্তু এই মামলা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এটা বলে আপনি কিন্তু পার পাবেন না। আপনার একজন প্রতিমন্ত্রী এই মামলার বাদী, তো ওই প্রতিমন্ত্রী জামাতের বিরুদ্ধে মামলা করেন না কেন? জামাতও তো মানবতা বিরোধী অপরাধ করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে 71 সালে। তো ওই জায়গাটাতে কিন্তু আসতে হবে আলটিমেটলি। যাই হোক, এই পয়েন্টটাই কিন্তু শেখ হাসিনা তুলেছেন যে তারা দলকে কেন নিষিদ্ধ করলো। দল যদি খারাপ কিছু করে থাকে সেই সিদ্ধান্ত জনগণ দেবে, জনগণের উপর আপনি ছেড়ে দেন। নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আওয়ামী লীগ কী করতো না করতে দিলে আমরা দেখতাম, কিন্তু সেই সুযোগটা কিন্তু জনগণকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে যে এই যে শেখ হাসিনা আসছেন, উনি কোনো হোমওয়ার্ক করেছেন? উনি কি কোনো হোমওয়ার্ক করে আসছেন? হ্যাঁ, মনে হয় কিছু হোমওয়ার্ক উনি করেছেন। উনি জানিয়েছেন, এই ইন্টারভিউতে উনি জানিয়েছেন যে 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের সঙ্গে আসনে যারা নেতাকর্মী আছে তাদের সঙ্গে ওনার অনলাইনে মিটিং হয়েছে, এবং তারা সবাই আওয়ামী লীগকে কীভাবে পুনর্গঠিত করা যায় সেটা নিয়ে ওনারা কিন্তু কাজ করেছেন। কাজেই ওনার কিছুটা হোমওয়ার্ক আছে এবং বাকিটা হয়তো উনি আসার পর হবে।
এবং উনি হয়তো আসার মাধ্যমে, আমি এটা আগেও বলেছি বহুবার, যে আসার মাধ্যমে উনি হয়তো ওনার দলের নেতাকর্মীর মধ্যে একটা নতুন ধরনের উদ্দীপনা তৈরি করতে চান। কিন্তু যে কথাটা বলে আজকে আলোচনাটা আমি শেষ করব, সেটা হলো ওই জন্য শুরুতে বলেছেন যে উনি দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে আসবেন। আমার কিন্তু মনে হয় না যে ওনার সঙ্গে সঙ্গে ওনার সিনিয়র নেতাকর্মীরাও আসবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ এই দলের এই নেতাকর্মীদেরকে আমি খুব ভালোভাবে চিনি। পাশাপাশি আমি শেখ হাসিনাকেও চিনি, অনেক দিন ধরে এতে দেখছি। তো আমার বিবেচনায় শেখ হাসিনা খুবই বাংলাদেশের যত রাজনৈতিক নেতা নেত্রী আছেন তাদের মধ্যে উনি খুবই একজন সাহসী একজন মানুষ। তার আশেপাশের সাহসও তার যারা সিনিয়র নেতাকর্মী আছেন, যারা সিনিয়র নেতা আছেন তাদের মধ্যে নেই। এবং আমার মনে হয় না উনি যখন আসবেন তার সঙ্গে ওবায়দুল কাদের অথবা জাহাঙ্গীর কবির নানক অথবা বাহাউদ্দিন নাসিম এদের মতো যারা নাকি জাতীয় নেতা এখন যারা ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন, অথবা আসাদুজ্জামান কামাল, এরা কেউ আসবেন বলে আমার কাছে মনে হয় না। কারণ এরা অনেকটা আরামপ্রিয় এবং তারা তো ওখানে ভালোই আছেন, টাকা পয়সা তো ভালোই বানিয়েছেন, সেগুলো নিয়ে আরামে আছেন। ওনারা জেলে কেন থাকতে যাবেন? জেলে থাকার মতো অতটা সাহস ওনাদের নাই, যে ওনারা কেউ আসবেন না, শেখ হাসিনাকে একাই আসতে হবে। তবে এটাও ঠিক, ওনারা এই যে সিনিয়র নেতা যাদেরকে শেখ হাসিনা খুবই গুরুত্ব দিয়ে থাকেন, ওনাদের মধ্যে যত কম লোক ওনার সঙ্গে আসবে তত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য ভালো হবে। কারণ এই দলটাকে যারা ডুবিয়েছে এবং 2024-এর যে বাস্তবতা, আওয়ামী লীগের যে জনপ্রিয়তা মানে একদম হিমাঙ্কেরও নিচে ছিল, তার পেছনে কিন্তু এই লোকগুলি কাজ করেছে। এই হাসান মাহমুদ, এই লোকগুলি কাজ করেছে, এই ওবায়দুল কাদের, এই লোকগুলি কাজ করেছে। কাজে এই লোকগুলি যত কম আসবে তত আওয়ামী লীগের জন্য ভালো হবে এবং শেখ হাসিনার জন্য ভালো হবে। শেখ হাসিনা বয়স হয়ে গেছে, তারপরে যখন উনি সাহস করেছেন যে উনি দলের জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে নিতে চান, যদি উনি নিতে পারেন সেটা আমি মনে করি আওয়ামী লীগের জন্য ভালো হবে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আওয়ামী লীগ যখন আসবে, আওয়ামী লীগ যদি বারবার এখনও সেই ষড়যন্ত্র তত্ত্বের কথা প্রচার করতে থাকে, সেটা কিন্তু ভালো হবে না। এই যে ইন্টারভিউ শেখ হাসিনার যে মনোভাব আমি দেখলাম, যে অ্যাটিটিউড আমি লক্ষ্য করলাম, যে ভুল হতে পারে কিন্তু ভুলের বিচার জনগণের হাতে ছেড়ে দিতে চাই, এই অ্যাটিটিউডটা আমার কাছে মনে হয়েছে অধিকতর গ্রহণযোগ্য। বিচার জনগণই করবে, জনগণ বিচারে কখনো ভুল করে না। জনগণের কাছে দেন, জনগণ দেখবেন ঠিকই সিদ্ধান্ত দিয়ে দিবে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় থাকি শেখ হাসিনা আসলেই ফিরে আসবেন কিনা দেখি, এবং আসলে পর ওনার সঙ্গে কারা আসে সেটাও দেখি। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।